আমরা গত 2 মাস ধরে আমরা মানে কান পাতলেই কিন্তু শুনতে পাই যে সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের বাইরে কিন্তু আপনার শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে, আপনার বিভিন্ন ডিল হচ্ছে, কাউকে সুবিধা দেওয়া হচ্ছে, এই ধরনের কিন্তু বিভিন্ন, এবং কাউকে কাউকে আপনার ধরেন যে আপনার তার যে প্রাপ্য যে বিচার, সেই বিচার থেকে তাকে ধরেন যে আসলে অব্যাহতি দেওয়া হচ্ছে, অফিসিয়ালি না আনঅফিসিয়ালি এক ধরনের তাকে ধরেন যে সেভ করা হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা শুনছি। এটাই অবভিয়াস, এই দুদকের এটাই অবভিয়াস। শেখ হাসিনার সময়ের দুদক এবং বর্তমানের দুদককে কেমন দেখছেন? কোনো পার্থক্য কি চোখে পড়ছে? নট রিয়েলি। আপনি দুদকের মধ্যে তেমন কোনো কাজের যে কোনো পরিবর্তন হয়েছে আমি কিন্তু দেখি না। বরং আমি একটা ঘটনা বলি, এই সরকার আসার পরে আমার মনে হয় যে 2 মাস বা 1 মাসের মধ্যে দুদক খুব প্রাউডলি একটা মানে আপনার প্রেস কনফারেন্স করছিল, হ্যাঁ, গর্বের সঙ্গে। সেটা কি? সেটা হচ্ছে যে আগের সরকারের 1000 আপনার দুর্নীতিবাজ, 1000 রাজনীতিবিদ, 1000 আপনার মানে প্রায় সব মিলে আর কি, এখানে রাজনীতিবিদ আছে, আপনার প্রশাসনের কর্মকর্তা আছে, আমলা আছে, পুলিশ আছে, হ্যানত্যান আছে, এদের দুর্নীতির তারা তদন্ত করবে। খুব ভালো কথা, তদন্ত তো করতেই হবে। কিন্তু আমার কথা হলো যে দুদকের আসলে কাজ কি হওয়া উচিত? দুদকের কাজ হওয়া উচিত যে এই সময় যাতে আসলে দুর্নীতি না হয়। দুদক যদি বলতো আমরা এই সময়ের 1000 আপনার প্রধান যারা আসলে রাষ্ট্র পরিচালক, আপনার মনে করেন যে উপদেষ্টা, আপনার মনে করেন যে আমলারা, আপনার মনে করেন যে পুলিশ প্রশাসন, আপনার মনে করেন যে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, ইভেন পলিটিশিয়ান যারা মনে করেন যে ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ান, যাদের আসলে সুযোগ আছে কোনো কিছু ইনফ্লুয়েন্স করার, দুর্নীতি করার, কোথাও থেকে সুযোগ নেয়ার, এদেরকে আমরা তদন্ত করছি, এদেরকে আমরা মনিটরিং করছি, এদের সম্পদের হিসাব আমরা নজর রাখছি, এইটা যদি আসলে দুদক বলতো আমি তাহলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম। আমি বলতাম যে এইটাই আসলে দুদকের করা উচিত। দুদক যদি বলতেন যে তারা এই সময় যাতে আসলে আর কোনো লুটপাট না হয়, নতুন বাংলাদেশে যাতে আর কোনো দুর্নীতি না হয়, এবং সেটা নিয়ে তারা সোচ্চার, এবং অন্তত 1000 লোককে তারা কন্টিনিউয়াসলি মনিটরিং করছেন। এখানে আপনার অবশ্যই আপনার সকল উপদেষ্টা থাকবে, সকল আপনার প্রধান যারা অন্তত আপনার আমলারা আছেন, প্রধান যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, পুলিশ আছেন, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা আছেন, এবং অবশ্যই পলিটিশিয়ানরা, মানে যাদেরই মানে ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ানরা, যারা ধরেন যে কোনো এক জায়গায় আপনার ইনফ্লুয়েন্স করতে পারেন, কোথাও আপনার কোনো সুবিধা নিতে পারেন, বা কাউকে সুবিধার জন্য পার্সু করতে পারেন, এরকম লোকদেরকে আমরা মনিটরিং করছি। বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা কোনো দুর্নীতি হইতে দিব না, এইটা যদি তারা আসলে ঘোষণা করতে পারতেন তাহলে আমি আসলে ভালো ফিল করতাম। কিন্তু আমি দেখছি যে আগেরই কন্টিনিউয়েশন, মানে শেখ হাসিনার আমলে ধরেন যে খালেদা জিয়ার কী দুর্নীতি হয়েছে এগুলার বিশাল ফিরিস্তি আমরা পাই, এবং তার জন্য ধরেন যে খালেদা জিয়াকে মানে সারা জীবন জেলে থাকতে হয়। এখন আমাদের আমলে ধরেন যে হাসিনার কারা কারা দুর্নীতি করছেন সেটা নিয়ে মনে করেন যে সবাই সোচ্চার। আমরা যাতে দুর্নীতি করতে না পারি, এই সরকার যাতে দুর্নীতি করতে না পারে, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যাতে আর দুর্নীতি হইতে না পারে, এইটা নিয়ে আসলে দুদকের অন্তত মাথা ব্যথা নাই। এবং আমি মনে করি যে আসলে তার মানে হচ্ছে যে সরকার, রাষ্ট্র, তাদেরও মাথা ব্যথা নাই। এবং অবভিয়াসলি যেটার আলটিমেট রেজাল্ট আমাদের কাছে একেবারে হাতে নাতে। আমরা গত 2 মাস ধরে আমরা মানে কান পাতলেই কিন্তু শুনতে পাই যে সচিবালয়ের ভিতরে এবং সচিবালয়ের বাইরে কিন্তু আপনার শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে, আপনার বিভিন্ন ডিল হচ্ছে, কাউকে সুবিধা দেওয়া হচ্ছে, এই ধরনের কিন্তু বিভিন্ন, এবং কাউকে কাউকে আপনার ধরেন যে আপনার তার যে প্রাপ্য যে বিচার, সেই বিচার থেকে তাকে ধরেন যে আসলে অব্যাহতি দেওয়া হচ্ছে, অফিসিয়ালি না আনঅফিসিয়ালি এক ধরনের তাকে ধরেন যে সেভ করা হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা শুনছি। এটাই অবভিয়াস, এই দুদকের এটাই অবভিয়াস। আমি আসলে পার্সোনালি কি মনে করি, ধরেন যে বাংলাদেশের দুদকের একটাই কাজ করা উচিত। রেগুলার সময়ে ধরেন যে যারা এই 350 ধরেন যে এমপি থাকে, যারা আইন বানায়, আইনের মাধ্যমেই তো সব দুর্নীতিগুলো হয় বা দুর্নীতির সুযোগগুলো রাখা হয়। বেআইনিভাবে কিন্তু বাংলাদেশে কোনো দুর্নীতি হয় না, সব আইনের মাধ্যমেই কিন্তু হয়, আইনিভাবে বৈধভাবে হয়। সো এই যারা আসলে আইন বানায়, শুধুমাত্র এই 350 এমপি এবং তাদের মনে করেন যে 4 ফ্যামিলি, তাদের নিকটজন, এদের সম্পদের মনে করেন যে আমি বলতাম যে দুদকের একটাই কাজ, শুধু এদের সম্পদের হিসাব রাখা। এবং এদের সম্পদের কোনো সম্পদের হিসাব যদি এরা মানে সঠিকভাবে যদি হিসাব দিতে না পারে, যদি বলতে না পারে যে এই সম্পদটার সোর্স হচ্ছে এইটা, তাহলে মানে প্রথমত সেই সম্পদটাকে বাজেয়াপ্ত করা, যে সম্পদের হিসাব দিতে পারবে না, এবং অবশ্যই তার ধরেন যে এমপি পদ বাতিল হয়ে যাওয়া। আপনার এই যে বিভিন্ন সময় আমরা দেখি যে কি আপনার
ধরেন যে কোনো কেউ যখন ইলেকশন করে তার আগে সে যে সম্পদের হিসাব দেয়, আমরা দেখছি কি আওয়ামী লীগের আমলে আপনার কারোটা 300 গুণ 3000 গুণ বাড়ছে এরকম সম্পদ। হ্যাঁ, 5 বছরে তাদের সম্পদ ধরেন যে মানে 300 গুণ অন্তত আমার মনে আছে, এবং আমার মনে হয় যে একটা শুনছিলাম যে 3000 গুণ তার আসলে সম্পদ বৃদ্ধি হয়েছে। তাহলে এটা কিসে, এই সম্পদটা আসলে কিভাবে বাড়ছে, এইটাই তো আসলে তাকেই তো প্রথম চেক করা দরকার। এগুলো হওয়া দরকার হচ্ছে যে আসলে দুদকের কাজ, যে মানুষের সম্পদের হিসাব রাখা বা মানে সবচেয়ে প্রভাবশালী যারা। এবং আমি মনে করি যে দুদক আসলে এই যে 350 জনেরটা সম্পদের হিসাব রাখবে, এটা ধরেন যে প্রতি 2 মাস পর সে চেক করবে। তার আর সারা দেশে কোনো কাজ করার দরকার নেই ভাই। দুদকের একটাই কাজ, শুধুমাত্র যারা আইন বানাইতে পারে তারা যাতে আসলে আপনার দুর্নীতি করতে না পারে, তারা যাতে আসলে অবৈধ সম্পদ তারা এবং তাদের পরিবার এইটুক যদি আসলে দুদক করতে পারতো, আমাদের টোটাল পলিটিক্যাল ইকোনমি যেটা, আমাদের পলিটিক্সের যে আপনার মান আমাদের অনেক ভাই ইমপ্রুভ করতো। আপনি এরপরে দেখতেন কি, আপনি ধরেন যে কাউকে ধরেন যে শামীম ওসমান, ধরেন যে আপনার দরবেশ, এদেরকে আপনি 1000 কোটি টাকা দিয়েও আর ইলেকশন করতে পাঠাইতে পারবেন না যদি আসলে আপনি এদেরকে টাকা রোজগার করতে না দেন। এবং এইখানে অবশ্যই আরও অনেকগুলো প্যারামিটার আছে যেগুলোর মাধ্যমে আপনি তাদের ধরেন যে তারা যাতে আসলে লুটপাট না করতে পারে, দুর্নীতি করতে না পারে, এটা আপনি ঠেকাবেন, জবাবদিহিতা তাদের নিশ্চিত করবেন, স্বচ্ছতা, জবাবদিহিতা। এর একটা বহু গুরুত্বপূর্ণ কাজ আসলে দুদক খুবই গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশন বাংলাদেশের জন্য। এবং খুবই আনফর্চুনেটলি যে গণঅভ্যুত্থানের পরের দুদক এবং গণঅভ্যুত্থানের আগের রেগুলার যে কোনো সময় দুদকের মধ্যে কোনো ডিফারেন্স এখন পর্যন্ত তারা অন্তত প্রমাণ করতে পারেন নাই। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এটা নিয়ে আমরা দেখেছি আপনি তাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলেন, কিন্তু পাশাপাশি আরেকটি কথা খুব বেশি সোচ্চার হচ্ছে, সেটি হচ্ছে ছাত্রদের নতুন এই দলটিকে কিংস পার্টি বলা হচ্ছে। এখন আপনি কি বলবেন? না, নিশ্চয়ই মানে গণ অভ্যুত্থানের পরে আমাদের তো ধরেন যে একটা আকাঙ্ক্ষা আস্তে আস্তে আসলে তৈরি হয়েছিল যে এই গণ অভ্যুত্থানের শক্তি যারা ফ্রন্ট লাইনার, আমরা অনেকেই এর পেছনে ছিল। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওই আওয়ামী লীগের বা তাদের দোসররা ছাড়া আসলে সবাই আসলে এই গণ অভ্যুত্থানের পেছনে ছিল। যে ধরেন যে কিচ্ছু করতে পারে না, সে অন্তত বাসায় আল্লাহর কাছে দোয়া করছে যে বাচ্চাগুলো যাতে নিরাপদে থাকে। সো এই যে সবার আকাঙ্ক্ষার যে মানে সবার ইনভলভমেন্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে এখানে একটা বড় পলিটিক্যাল পার্টি গণ অভ্যুত্থানের স্পিরিটের পক্ষের একটা পলিটিক্যাল পার্টি হওয়াটা আমাদের অনেকেরই আকাঙ্ক্ষা ছিল। এবং এটা যখন হয়েছে আমরা ধরেন যে অবশ্যই আমরা তার সঙ্গে ছিলাম। এদের সঙ্গে তো আমরা ধরেন যে 18 সাল থেকে আসলে এই ছাত্রদের নেতাদের সঙ্গে আমরা বিভিন্ন ফর্মে কাজ করছি, 18 যে কোটা সংস্কার আন্দোলন এবং এর পরবর্তী অন্যান্য যে আন্দোলনগুলো ছিল 18-তে এবং এর পরবর্তীতে পুরোটা সময় জুড়ে। সো তাদের প্রতি, তারা তো আমাদের কমরেড বা আমাদের মানে ফেলো, আমরা তো তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, তাদের জন্য শুভকামনা জানাই। গণ অভ্যুত্থানের যে তাদের যে অবদান সেটাকে আমরা সবসময় স্মরণ করি। কিন্তু এর পরবর্তীতে এই পার্টিটা ধরেন যে এখন পর্যন্ত পার্টিটার তার কী রাজনীতি হবে এটা ধরেন যে ক্লিয়ার করে না। কিন্তু কিছু কিছু যে আলামত আসলে আমরা শুনতে পাই, ধরেন যে আমার কাছে তাদেরই দলের মানে মানে একেবারে কেন্দ্রীয় কমিটি, নির্বাহী কমিটির কেউ কেউ আমার কাছে এটা কমপ্লেন করছে যে ভাই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় কোনো ধরনের গণতান্ত্রিক চর্চার কোনো সুযোগ নাই, সিদ্ধান্তগুলো ওহি আকারে নাজিল হয়। এবং আরেকটা জিনিস আলাপ আসছে যে কোথা থেকে টাকা আসে, কোথায় খরচ হয়, আমরা নির্বাহী কমিটির সদস্য হয়েও আমরা আসলে জানি না। মানে কোনো 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 কিছু কোনো প্ল্যানিংয়ের সঙ্গে আমরা নাই, মানে গণতান্ত্রিক কোনো চর্চা নাই এবং অর্থনৈতিক কোনো স্বচ্ছতার জায়গা নেই। এই দুইটা ছিল কমপ্লেন। এবং আমি আমার যে ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা, আমি যেটা মনে করি যে বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক দল ছাড়াও যে কোনো একটা প্রতিষ্ঠান তার ধ্বংসের আসলে শুরুটা হয় হচ্ছে মানে বিশেষ করে রাজনৈতিক দল ধ্বংসের শুরুটা হয় হচ্ছে অর্থনৈতিক অস্বচ্ছতার জায়গা থেকে। এবং সেইটা করার জন্য আপনার এখানে একটা অগণতান্ত্রিক চর্চার একটা ব্যবস্থা থাকতে হয়। যেই দলটা গণতান্ত্রিক চর্চার, ধরেন যে এক ব্যক্তিতান্ত্রিক, পরিবারতান্ত্রিক দল, ব্যবসায়ী মানে একটা লুটেরাদের যে সমস্ত দলগুলো, এগুলোর ধরেন যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার কোনো জবাবদিহিতা থাকে না এবং এখানে যে যা ইচ্ছা মতো লুটপাট করতে পারে। এবং আসলে লুটপাটকে ফ্যাসিলিটেট করার জন্য বাংলাদেশের বেশিরভাগ বেশিরভাগ রাজনৈতিক দলের আসলে কাজই এটা। তারা ধরেন যে টাকা পয়সা বা মানে তাদের যে এভাবেই করে। এটা মানে আমরা সবাই জানি। কিন্তু এই ছাত্রদের কাছে আমরা তো আসলে কি আশা করি? আমরা আশা করি যে গণ অভ্যুত্থানের স্পিরিট এরা আসলে রাখবে। আমরা আশা করি যে নতুন একটা বন্দোবস্ত, আমরা যেটা বলছিলাম যে আপনার ফ্যাসিস্টকে আমরা হারাইছি,
ফ্যাসিবাদকেও আমরা চাই না, ফ্যাসিবাদেরও আমরা পতন চাই। এটাই তো ছিল স্পিরিট, বা ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিজমের পতন চাই, এগুলোই তো ছিল আমাদের স্পিরিট গণঅভ্যুত্থানের। এই স্পিরিটের সঙ্গে কিন্তু ওদের কিছু কিছু বা এই যে অভিযোগগুলো, এগুলো কিন্তু একেবারেই যায় না। আমরা আরও অনেকগুলো অভিযোগ আছে, পত্রিকায় আছে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। ওদের মধ্যে ধরেন যে ইতিহাসের মধ্যে আমি অমুক আর সে অমুক, সে মনে করেন যে অত ইয়ে না, আমি ওইটা, মানে এই ধরনের মনে করেন যে এই 1 বছরের বা 7-8 মাসের ইতিহাস নিয়েও, 10 মাসের ইতিহাস নিয়েও ধরেন যে তাদের মধ্যে অনেক ধরনের বিভক্তি, একজন আরেকজনকে আক্রমণ করা, ঘায়েল করার চেষ্টা করা, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি। এবং এর আগেও অনেক ধরনের নোংরামি ছিল। তো অনেক জিনিস আসলে হয়, পলিটিক্স করতে গেলে, একসঙ্গে থাকতে গেলে, সংসারেও তো অনেক কিছু হয়, কিন্তু এই জিনিসগুলো হওয়া ঠিক না। এই যে যেই জিনিসগুলো আমরা মানে শুনছি, এগুলো হওয়া ঠিক না, এবং এগুলো গণঅভ্যুত্থানের স্পিরিটের একেবারে বিপরীতমুখী। এগুলো হলে হবে কি, আপনি আসলে গণঅভ্যুত্থানের পক্ষের কোনো কাজ, শক্তি আর থাকতে পারবেন না।